নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। একটা ছোট্ট ঘটনা, তার অভিঘাত কিন্তু অনেক। আমি ঘটনাটা ঘটার পরে 72 ঘন্টা অপেক্ষা করার পরে আপনাদের কাছে এই ভিডিও রাখছি। যে ঘটনাটা প্রথম দিকে দেখলে আপনার মনে হবে যে এটা একটা হয়েছে, ঠিক আছে, এটা হতেই পারে, কিন্তু তার পেছনে অনেক কারণ কিন্তু লুকিয়ে আছে। আমি গত 3 দিনে বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষকের সাথে কথা বলছিলাম, তারাও অনেকটাই একমত। তো সেটাতে আসি যে আপনারা জানেন যে এই যখন তৃণমূল, কালীঘাট তৃণমূল থেকে ভেঙে হচ্ছে সব ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগদান করলেন। প্রথমে 58 জন বিধায়ক, এখন ঋতব্রত দাবি করেন যে তার সঙ্গে 65 জন বিধায়ক আছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তিনি যখন যে ফেসবুক ভিডিও মানে সোশ্যাল মিডিয়াতে এসে তার বক্তব্য রেখেছেন গত 3 মাসে, তো তখন তিনি বারে বারে যখন এই বিধায়ক দল যখন ভেঙে বেরিয়ে গেছে, যে সেসব নিয়ে ঋতব্রত শিবিরে চলে গেছে, সেসব নিয়ে বলতে গিয়ে তিনি বারে একটা অভিযোগ করেছেন, সেটা হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে, আসলে ঘুরিয়ে হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, যে অনেক বিধায়ক আছেন যাদের নিজস্ব সমস্যা আছে, বা তাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, মানে অনেকে ছেলে মেয়ের কথা বলছেন, তাদের কোনো সমস্যা আছে, কিন্তু একটা বড় অংশের বিধায়ক হচ্ছে ভয় দেখানো হয়েছিল শিবির বদলানোর জন্য, এবং পুলিশ দিয়ে চাপ দেওয়া হয়েছিল, ইডি সিবিআইয়ের মামলার ভয় দেখানো হয়েছিল, এইসব কথা। এবং তিনি বারবার বলেছে পুলিশ পাঠিয়ে, থানার ওসিদের পাঠিয়ে, এসপি দিয়ে ফোন করে হচ্ছে তাদেরকে ভয় দেখানো হয়েছিল, গ্রেপ্তার করানোর ভয়, এবং সেই ভয় হচ্ছে তারা কালীঘাটপন্থী তৃণমূল ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নাম লেখাতে বাধ্য হয়েছে, বা ওই বিজেপির বি টিমে যেতে বাধ্য হয়েছে। এই অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারই, যতবারই তিনি প্রকাশ্যে এসছেন, এটা করেছেন, এবং 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও তিনি করেছিলেন। তো সেখানে একটা ঘটনা, ছোট্ট ঘটনা সোমবার ঘটেছে, তা সেটা নিয়ে আমি আসছি। যে রবিবার দিন আপনারা জানেন যে হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, যে সেখানে হচ্ছে তিনি ওই একজন যে তৃণমূল কর্মী, তার পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছিল, তার বাড়িতে গিয়েছিলেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে হচ্ছে বিক্ষোভ দেখানো হয়েছিল, চোর চোর স্লোগান দেওয়া হয়েছিল, গাড়িতে কাদা ছোড়া হয়েছিল, জুতো ছোড়া হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পাথরও ছোড়া হয়েছিল। যাই হোক, হচ্ছে সেই ঘটনাটা ঘটার পরে তিনি ফিরে আসেন, এবং যে সোমবার দিন হচ্ছে এই নিয়ে যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায়। এবং কুণাল ঘোষ বলেছিলেন যে রবিবার রাতে যে সোমবার তারা বিধানসভাতেও বিধায়করা এটা নিয়ে বিক্ষোভ করবেন, মানে অন্তত কালীঘাট শিবিরে যে কজন বিধায়ক আছেন তারা বিক্ষোভ করবেন। তো সেই বিক্ষোভে হচ্ছে যখন তারা করেন, অ্যাসেম্বলিতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন, বিক্ষোভ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায়। যে শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, কারণ শুভেন্দু অধিকারী পুলিশ মন্ত্রী, পুলিশ তাকে প্রোটেকশন দেয়নি, পুলিশ ব্যবস্থা করেনি, এবং পুলিশের সামনেই এসব ঘটনাগুলো ঘটেছে। তো সেই সময় যে ঋতব্রতপন্থী তৃণমূলের 3 বিধায়ক, যে তৌসিফুর রহমান বসিরহাটের, এবং হচ্ছে আব্দুল খালেক মোল্লা যে মেটিয়াপুরুজের, ও বারুইপুর পূর্বে বিভাস সর্দার, তারা কুণাল ঘোষের সঙ্গে বা কুণাল ঘোষদের সঙ্গে, শুভেন্দু চট্টোপাধ্যায়দের সঙ্গে তারাও বিক্ষোভ দেখাতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায়। এবং তারপর একটি প্রেস কনফারেন্স হয়। তো সেই প্রেস কনফারেন্সে হচ্ছে তারা জানিয়েছিলেন 3 জনেই যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা থাকবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এক ধরনের হামলা হলে তারা তার প্রতিবাদ করবেন। তো এইটাতে একটা চমক দেখা গিয়েছিল যে ঋতব্রত শিবিরকে তাহলে ভাঙছে, বিষয়টা তা নয়। তারা তাদের বক্তব্য রেখেছিলেন, যে আমি আপনাদের শোনাবো যে 3 বিধায়ক হচ্ছে যে কি বলেছিলেন সেই দিনকে। আপনারা প্রথমে আপনাদের একটু শুনিয়ে দিই, শুনুন। কথা হচ্ছে যে আজকে আমাদের জননেত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর হালি শহরে যেভাবে বর্বরচিত আক্রমণ হয়েছে, তার গাড়িতে কাদা ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, তাকে প্রাণে মারার যে চেষ্টা করেছে, তার প্রতিবাদে আজকের এই যে প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগদান করেছি এবং মমতা ব্যানার্জির উপর আক্রমণের প্রতিবাদ জানাচ্ছি। আমি কোন পন্থী আমি সে কথা উল্লেখ করতে চাইছি না। মমতা ব্যানার্জি আমাদের খুবই প্রিয়, এবং তার উপর আক্রমণের প্রতিবাদে আজকে যে কর্মসূচি হয়েছে সেই কর্মসূচিতে আমি যোগদান করেছি। আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি এবং তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, সবাই তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা করছি। দেখুন, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া জোড়া ফুল, ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে আমরা ভোটে দাঁড়িয়েছি, আমরা মানুষের আশীর্বাদে জয়লাভ করেছি। সুতরাং আমার মনে হয়
তৃণমূল কংগ্রেসের যে 80 জন বিধায়ক আমরা আছি, সবাই আমার ব্যক্তিগত মতামত সবাইয়ের নিন্দা এবং প্রতিবাদ করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে অবশ্যই থাকবে। তো যাহা দিদি সেখানে তৌসিফুর রহমান। আমি অনেক ওয়েট করলাম, দিদি আজকে আমরা দিদির কাছে যাব, কালকে যাব, কিন্তু এটা হলো না। সো আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন এনি ওয়ানস পার্সোনাল এজেন্ডা ও এম। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি 10টা ভোট বসিরহাট থেকে পাবো না যদি দিদির ছবি থাকবে না ওখান থেকে। এটা হচ্ছে মানে একটা পরিস্থিতি। দিস ইজ দ্য রিয়েল সিচুয়েশন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রত্যেকের ক্যান্ডিডেট। I stood from Bashirhat Uttar and I got a heavy margin because of the people and because of one lady, Mamata Bandyopadhyay. Bashirhat माने ममता बंदोपाध्याय, तौसीफुर रहमान मतलब ममता बंदोपाध्याय, ऑल इंडिया तृणमूल कांग्रेस मतलब ममता बंदोपाध्याय। इसके बाद मेरे साथ क्या होगा नहीं होगा वो बात की बात है। आई एम मेड बिकॉज ऑफ ममता। আপনারা শুনলেন, এবং তারপরে যেটা হয়েছে, তৌসিফুর রহমান বেশ কিছু কথা বলেছেন এবং তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকলে তিনি 500 ভোটও পেতেন না, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তিনি রাজনীতির কথা ভাবতেও পারছেন না, এবং একটা ডেঞ্জারাস কথা বলেছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তখন মাতব্বর হিসাবে যারা ছিলেন, যে 3-4 জন বিধায়ক সামনের সারিতে জাভেদ খান বা সন্দীপন সারা, হয়তো তাদেরকে উদ্দেশ্য করেছেন যে তাকে একটা কথা বলা হয়েছিল, যেটাতে হচ্ছে তিনি যখন সাংবাদিকদের আলাদা আলাদা করে ইন্টারভিউ দিয়েছিলেন, বলা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান করা হবে আমাদের দলের। মানে যখন বলেছিল যে এই দলের নাম লেখাও, এই দলের থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্পিকারের জন্য চিঠি দিয়ে সই করতে হবে, এবং তখন যখন তারা জিজ্ঞেস করেছিল যে আমাদের নেত্রী কি মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, তখন তাকে বলা হয়েছিল, এটা তৌসিফুরের দাবি, যে তখন বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের চেয়ারম্যান, তিনি আমাদের চেয়ারম্যান থাকবেন, তার নেতৃত্বে আমরা বিধানসভায় হচ্ছে লড়াই করব, এই ধরনের কথাবার্তা বলেছিল। কিন্তু পরবর্তী দেখা গেছে তিনি বলেছেন যে তার ধারণা ভুল হয়েছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে হচ্ছে আলাদা করে তৃণমূল কংগ্রেস বলে দাবি করা হচ্ছে। তো এইসব ঘটনা ঘটার পরে যেটা আমি রাজনৈতিক পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলছিলাম, যে কেন শুভেন্দু অধিকারী চাপে, কারণ হচ্ছে যে অনেকেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যত বারবারে অভিযোগ করছেন যে ইডি সিবিআই পুলিশের ভয় দেখিয়ে এই বিধায়কদের ভাঙা হয়েছে এবং বিজেপির বিটেমিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো এই 3 জন যখন এই বিদ্রোহ করলেন, যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তৌসিফুর আর বিভাস সর্দারের ব্যাপারে তিনি কোনো দায়িত্ব নিতে পারবেন না, কিন্তু আব্দুল খালেক মোল্লা তার সঙ্গে আছেন। 3 জন হোক বা 2 জন হোক, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে এরা বিদ্রোহ করে এই শিবিরে আসার পরে এখন দেখার, যে আমি 72 ঘন্টা অপেক্ষা করেছি যে দেখার যে তারা গ্রেপ্তার হয় কিনা। যদি তারা গ্রেপ্তার হয়, যদি তাদের বাড়িতে ইডি সিবিআই যায়, কোনো যদি অ্যাকশন শুরু হয়, ইডি সিবিআই পুলিশের অ্যাকশন শুরু হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন সেটা কিন্তু 100% হচ্ছে প্রমাণিত হয়ে যাবে, যে এই শিবিরে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল এবং শিবির ছাড়ার জন্য 3 জনকে তাদের কিন্তু হ্যারাসমেন্ট শুরু হয়ে গেছে। এবং যদি যে আরেকটা বিষয় হচ্ছে যে চাপটা কেন মুখ্যমন্ত্রীর উপরে, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, বা যদি এরা গ্রেপ্তার হয় খুব শিগগিরই, তাহলে পরিষ্কার যে শিবির ছেড়েছে বলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এতদিন তারা ভালো ছিল বলে 3 মাস তাদের কিছু আঁচড় কাটেনি কেউ। তো এটা একটা দিক। সেকেন্ড দিক হচ্ছে এই 3 বিধায়ককে যদি কিছু না করা হয়, তাহলে কিন্তু ঋতব্রত শিবিরের অনেক বিধায়ক কিন্তু ভাবতে থাকবে যে যদি শিবির ত্যাগ করি, তাহলে কিন্তু চট করে ওই তৌসিফুর রহমান বা বিভাস সর্দাররা যখন গ্রেপ্তার হয়নি, তারা আমাদেরও চট করে কিন্তু গ্রেপ্তার করতে পারবে না। তাহলে কিন্তু প্রমাণিত হয়ে যাবে যে বিজেপি পুলিশের ভয় দেখিয়ে, ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে শিবির ভাঙিয়েছে। এখন তারা শিবির ছাড়ার জন্য তাদের উপর হচ্ছে পুলিশি নির্যাতন বা পুলিশের মামলা শুরু হয়েছে, বা তারা গ্রেপ্তার হয়েছে। এইটা কিন্তু তারা বুকে বল পেয়ে যাবে যে শিবির ভাঙলে কিন্তু গ্রেপ্তার হবে না। যদি 3 জনকে গ্রেপ্তার না করা হয়, তাহলে কিন্তু ঋতব্রত শিবিরের ভাঙন অবশ্যম্ভাবী। এবং যেটা কুণাল ঘোষ বারবার বলছেন যে 22-23 জন এখনো তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তারা জল মাপছেন যে কোন দিকে পরিস্থিতি কোথায় যায়, এই ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে। সেই জন্যই বলছি যে ঘটনাটা ছোট্ট, অভিঘাত কিন্তু অনেক বড়। এই 3 জনের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না হয় আগামী কয়েকদিনের মধ্যে, তাহলে ধরে নিতে হবে যে এরা বিদ্রোহ করে ঋতব্রত শিবির থেকে কালীঘাট তৃণমূল শিবিরে জড়ো হলেও কিন্তু এদের বিরুদ্ধে অ্যাকশন না হচ্ছে না, তাহলে কিন্তু অন্যরাও কিন্তু একই গাওয়া শুরু করতে পারে কোনো না কোনো ইস্যুতে, এটা হতে পারে। সেকেন্ড হচ্ছে যে
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে গিয়েও অনেকের নিস্তার নেই। আপনারা জানেন যে কুচবিহারের যে এমপি জগদীশ চন্দ্র বাসনিয়া, তিনি তৃণমূল ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে এনসিপিআই তে যোগ দিয়েছেন। তার স্ত্রী সঙ্গীতা রায় বাসনিয়া, তিনি হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিয়েছেন। সোমবার রাতে তারা ভোটের পর থেকে বাড়িতে থাকতে পারছিলেন না, ভয়ে তারা থাকছিলেন না। একবার চেষ্টা করেছিলেন জগদীশ চন্দ্র বাসনিয়া যাওয়ার জন্য, কিন্তু তিনি যে স্টেশনে নেমে যখন খবর পেয়েছেন তার বাড়ি ঘিরে রেখেছে, ডিম টিম নিয়ে সবাই রেডি, তিনি কুচবিহার শহরের ফ্ল্যাটে চলে গিয়েছিলেন। সোমবার তারা অতি গোপনে পুলিশ টুলিশ নিয়ে গিয়ে বাড়িতে ঢুকেছিলেন স্বামী স্ত্রী সঙ্গীতা এবং জগদীশ। কিন্তু বিজেপি সমর্থকরা বা এলাকার লোকজন তার বাড়ি ঘিরে ফেলে। গভীর রাতে তাদেরকে রাত 2টোর সময় তাদেরকে পুলিশ ঘিরে নিয়ে তাদেরকে বাড়ি থেকে বার করে কুচবিহারে আবার পৌঁছে দেয়। তারা সেখানে আছেন, তারপরে তারা ওখান থেকে এখন দিল্লিতে, কলকাতায় চলে এসছেন। তো ঋতব্রত শিবিরে বা কাকলি সুদীপদের শিবিরে নাম লিখেও নিস্তার পাচ্ছেন না, বাড়িতে ঢুকতে পারছেন না। কোন দিন যাবেন, যেতে পারবেন কিনা তারও কোনো ঠিক নেই। একইভাবে মঙ্গলবার দিন দেখুন আরেক ঘটনা, কেশপুরে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসের অনুষ্ঠান, সেখানে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। সেই মঞ্চ থেকে স্থানীয় বিধায়ক শিউলি সাহা, তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির আলো করে রয়েছেন। শিবির বদলানোর পরে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়ার পরে অভিষেকের বিরুদ্ধে অনেক গরমাগরম কথা বলেছেন। সেই শিউলি সাহা নাম মঞ্চ থেকে ঘোষণা হওয়ার পরেই গো ব্যাক স্লোগান, প্রবল চিৎকার মহিলাদের। তারা শিউলি সাহা কত অত্যাচার করেছে তাদের উপরে, সেই নিয়ে তারা ফিরিস্তি দিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে। শিউলি সাহার এই বিক্ষোভের জেরে তিনি আর মঞ্চে ওঠেননি, তিনি আস্তে আস্তে অনুষ্ঠান ছেড়ে চলে গিয়েছিলেন। নিস্তার নেই, কিন্তু ঋতব্রত শিবিরের নাম লিখেও নিস্তার নেই। নিজের কেন্দ্রে ভেবেছিলেন মুখ্যমন্ত্রী যাবে, সেখানে গিয়ে মঞ্চ আলো করে বসবেন, বিজেপির লোকরা দেখবেন, বিজেপির লোকরা দেখলে সার্টিফিকেটটা পেয়ে যাবেন যে না, ঋতব্রত শিবিরে আছি যখন, আমাদের যিনি সেফগার্ড দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে আছেন, সুতরাং তোমরা আমাকে ভাই ডিস্টার্ব করো না। কিন্তু তা তো ছাড় পাবে না, সেটা বুঝে গেছেন শিউলি সাহা, এবং ওখান থেকে তিনি তাকে অনুষ্ঠান স্থল ছেড়ে চলে আসতে তিনি বাধ্য হয়েছেন। তো আবার দেখুন বুধবার দিন যাকে এটা আবার মালদার রতুয়ার ঘটনা, সেখানে প্রবীণ বিধায়ক সমর মুখোপাধ্যায়, যাকে শুভেন্দু অধিকারী বিধানসভাতে শ্রদ্ধেয় রাজনীতিবিদ বলে সম্বোধন করেছিলেন, সমর মুখোপাধ্যায় বিধানসভায় বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর বাবার সঙ্গে আমরা একসঙ্গে বিধায়ক হয়েছিলাম। বেশ সখ্যতা শুভেন্দু অধিকারী সমর মুখোপাধ্যায়, ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন। নিস্তার নেই। বুধবার দিন একই কাণ্ড রতুয়া থানার সামনে, সেই বিধায়ক সমর মুখোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান, বিজেপির কর্মীরা চিৎকার চেঁচামেচি, চোর চোর স্লোগান। কি না, ওখানে শামসি কোঅপারেটিভ সোসাইটির একটা জমি বিক্রি করা হয়েছে, সেটা নাকি যখন যে সমর মুখোপাধ্যায় সেই জমিটা বিক্রির ব্যাপারে, তিনি কোঅপারেটিভের একজন পদস্থ আধিকারিক ছিলেন, তা অনেক দামি জমি নাকি কম দামে বিক্রি করে দেওয়া হয়েছে। তো এই নিয়ে যাকে চোর চোর বলে স্লোগান দেওয়া হয়েছে, তো তিনি আবার পাল্টা বলেছেন যে আমি এসবের মধ্যে, জমি বিক্রি এসবের মধ্যে আমি ছিলাম না। কিন্তু নিস্তার তো নিস্তার পাওয়ার কথাও নয়, কারণ এখন সবাই বুঝে গেছে যে এরা শুভেন্দু অধিকারী বা বিজেপিকে রেখে, ঢাল হিসাবে রেখে এরা রাজনীতি করতে চাইছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় হাত তো ছেড়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে এসে ভেবেছিলেন সব বিক্ষোভ টিক্ষোভ বন্ধ হয়ে যাবে, আমরা ভালো তৃণমূল হয়ে গেছি, আমাদের বিজেপির লোকরা দেখে বিক্ষোভ করবে না, ডিম টিম ছুড়বে না, বাড়ি ঘেরাও হবে না। কিন্তু সবই কিন্তু হচ্ছে আস্তে আস্তে। আবার পাল্টা দেখুন, 3জন শিবির বদলানোর পরেও কিন্তু 72 ঘন্টা তাদের বিরুদ্ধে অ্যাকশন হয়নি, বা আগামী 7 দিনও যদি অ্যাকশন না হয়, 15 দিনও অ্যাকশন না হয়, হলে কিন্তু একরকম বোঝাই যাবে যে তাদেরকে এরকম পুলিশের ভয় দেখিয়ে বা ইডিসিআর ভয় দেখিয়ে শিবির ভাঙানো হয়েছে। আবার না হলে কিন্তু অনেকে সাহস পেয়ে যেতে পারে যে এখানে থেকেও তো বিক্ষোভ হচ্ছে, তার থেকে আর রাজনৈতিক জীবন নষ্ট করে লাভ কি, আবার চলে যাই। সবাই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, কিন্তু কেন ঋতব্রত শিবিরে আছেন সেই উত্তরটা দিচ্ছেন না। কারণ তারা জানেন যে ওই ডিম খাওয়ার ভয় বা বিক্ষোভের ভয় বা ইডিসিআই পুলিশের ভয়। এখন দেখা যাক যে এই 3জনের বিরুদ্ধে যদি অ্যাকশন না হয়, তারপর অন্যরা আবার বেসুরো বা হয়ে যান কিনা। এই সংখ্যাটা যেটা কুণাল ঘোষরা দাবি করছেন 22-23 জন, জানি না ভবিষ্যতে তারা কি করবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।